শেষ চৈত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ১৯। এইখানে ১৮ পর্বের শেষটুকুই আবার রিপিট করা। তারপর থেকে আপনি আমাদের দলে চইলা আহেন ভাই, মিল্লা ঝুল্লা কাম করলে আমরাই হইব এখানকার রাজা। ক্ষমতার লোভ ভালো জিনিস নয় আজম। ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরিচা ধরায়। তাছাড়া আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলাম আর আছি। শুধু শুধু ইন্দুর গুলানের উপরে এত রাগ কেন আপনার? হেরা যতই ছুডু প্রাণী হোক, হেগোরে কি লাগে না কেন? ভাইয়ের কি রাগ হইলেন নাকি? ভুলভাল বক বক শোনার অভ্যাস আছে আমার। বলো তুমি, সমস্যা নেই। হে 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 বাঁচাইলেন ভাই। এরপর আজম নিজের মতো করে বক বক করতেই থাকলো। শুধু শুনছে কিনা বোঝা গেল না, কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করায় ব্যস্ত। এ সময় এ অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এঁটেছে এ কথা শতভাগ নিশ্চিত। কারণ আর যাই হোক, সে অকারণে কিছু করে না। এদিকে প্রতিটা টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর একটা ঘটনা বারবার দেখা যাচ্ছে। নামি দামি একটি কালো গাড়ির ডিকি খোলা এবং ডিকির মধ্যে রাখা মানুষের কাটা হাত পা। ছবি সুস্পষ্ট দেখা যাচ্ছে না, যদিও কারণ আবছা করা যাতে কেউ ভয় না পায়। কার গাড়ি, কাটা হাত পা কাদের, কোন অপরাধের দরুন এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারও। সাংবাদিকরা ছবি তুলছে, প্রচার করছে নিউজ চ্যানেলে। তখনই সাক্ষী হতে হলো একটি ঘটনা। জানা গেল এই গাড়িতে রাজনীতিবিদ আবু সিদ্দিকের বড় ছেলের। সে বাইরে দেশে থাকলেও দিন তিনের হলো দেশে এসেছে। পেশায় রাগবি প্লেয়ার। বাবার মতো রাজনীতির ধারে কাছেও নেই, শান্ত ও ধীরে স্বভাবের। নাম কায়েস সিদ্দিক। বয়স ২৬-এর কাছাকাছি। কিছুক্ষণ আগে কায়েমের গাড়ি দেখালেও এখন কায়েসের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া দেখাচ্ছে। আবু সিদ্দিক সেই মুহূর্তের একটি বারে গলায় লাল পানি ঢালছিল। উনার মন মেজাজও ছিল অত্যন্ত ফুরফুরে। দলীয় অন্য সদস্যরাও ছিল আমোদ ফুর্তিতে। ঠিক সেই মুহূর্তে কনকের মাধ্যমে ছেলের বিপদের কথা পৌঁছে গেল সিদ্দিকের কানে। ছেলের গাড়িতে নাকি কাটা হাত পা পাওয়া গেছে। হিসাবে মোট ৫ জন ছেলের হাত পা। সিদ্দিক মাথায় হাত দিয়ে বসে পড়লেন। নেশার ঘোরে পাজোড়া হড়কে গেলেও দ্রুত ধরে ফেলল কনক। ফোন কলে পুনরায় খোঁজ নিয়ে জানলেন ঘটনা সত্য। এসবের মানে কি? ছেলে এ কাজ করতেই পারে না, অসম্ভব। কেউ না জানলেও উনি খুব ভালো করেই জানেন রক্তে ফোবিয়া আছে তার। রক্ত টক্ত দেখতে পারে না। এর আগে রক্ত দেখে বহুবার প্যানিক অ্যাটাক হয়েছে তার। হসপিটালের থেকে অনেকবার চিকিৎসা চলমান। এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতরও জবাই হয় না। অথচ কার এত বড় স্পর্ধা হলো যে ছেলেটাকে এভাবে ফাঁসালো? কিসের রাগ তুলল? সে যেই হোক, তাকে ছেড়ে দেওয়া যাবে না, বরং এর পেছনে যারা আছে সেটাও বের করতে হবে। এমন ভয়ঙ্কর প্ল্যানের মাথা যার থেকে বেরিয়ে সে সাধারণ কেউ নয় নিশ্চয়ই। এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়েছে সে সাধারণ কেউ নয় নিশ্চয়। এসব ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। চট করে ওনার স্মরণে হলো সায়নের কথা। সায়ন থাকলে এসব ঝামেলা চুটকি মেরেই সমাধান করে দিত। কিন্তু এখন সে নেই। নতুন করে পাখা গজিয়েছে তার। এখন কদিন উড়ুক, সময় করে টুপ করে পাখা কেটে দিলেই হবে। সদ্য উঠতে শেখা পাখি উচ্চতায় গেলে নিজেকে অন্য কিছু মনে করে। সায়নের একই অবস্থা। দল ছেড়েছে। সে ভেবেছিল একাই দল গোছাতে পারবে। অবশ্য সে পারলেও করতে তাকে দেওয়া হবে না। কারণ সোনার ডিম পাড়া হাঁসকে তার ক্ষমতা বুঝিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ না। এতে মালিকের বিপদ কিনা। কায়েসের ঘটনা যখন টিভি চ্যানেলে ব্রেকিং নিউজে আজম, শুদ্ধ আর সায়ন একসাথে থানা থেকে বের হচ্ছিল, তখন আজমকে তাদের দলের একজন কল করে ঘটনা জানাতে সে সায়নের কানে কথাখানা পৌঁছে দিল। সায়ন শুনে
হঠাৎ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। শুধু কিছু না বললেও আজম বলল, হাসেন কে ভাই? আমারেও কন, আমিও একটু হাসি। এমনি এমনি হাসছি না রে পাগলা, ঠাপ খেয়ে বাপ ডাকার সময় এসে গেছে বেচারা সিদ্দিকের। ওর নাজেহাল অবস্থা দেখে হাসছি, কিন্তু একাম করলো কেডায়? আছে একজন। কেডা ভাই? আমার ছায়া সঙ্গী। এরপরে প্রশ্ন করার সাহস হলো না আজমের, তবে ধারণা করে ঠোঁট টিপে হাসল। সায়ন আজমকে চলে যেতে বলে দুই ভাই এগোলো বাড়ির পথ ধরে। দুজনের কাছে দুটো বাইক, মাঝারি গতিতে পাশাপাশি বাইক চালাচ্ছে দু ভাই। কারোর মুখে কথা নেই, অথচ কিছুক্ষণ আগের ঘটনায় দুজনেই অবগত। তারা এও জানে কায়েসকে পরিকল্পনা ছাড়াই ফাঁসিয়ে দিয়ে পাশার পুরো চাল উল্টে দিয়েছে সুবর্ণ চৌধুরী স্বর্ণ। এই স্বর্ণ মাঝে মাঝে এমন সব কারবার করে, সায়ন না হেসে পারে না। এটাও যে রাগের বহিঃপ্রকাশ খুব করে জানে সে। আর তার একটা কাজেই খেলার মোড় চূড়ান্ত সীমানায় নিয়ে যাবে, এটা হয়তো সিদ্দিক আন্দাজও করতে পারবে না। যদিও চালটা একটু পেঁচানো। এই যেমন সিদ্দিক ওর দলেরই এক ছেলেকে দিয়ে কনকের বোনকে রেপ করালো, তাও এত নিখুঁতভাবে। বোঝার উপায় নেই এটা তার পূর্ব পরিকল্পনা। রেপ করার স্থানে আবার রেখে এসেছিল সায়নের নাম খোদাই করা ব্রেসলেট। শুদ্ধ দিয়েছিল ওই ব্রেসলেটটা। সেটা পেয়ে কনকের ধারণা পূর্ব শত্রুতার জোরে এ কাজ সে করেছে। এর মধ্যে সিদ্দিকও যা তা বুঝিয়েছে। বিচারের দাবিতে কেসের কথা আগে স্মরণ করিয়েছিল, যাতে সায়নকে কেসে ফাঁসিয়ে নির্বাচন আটকাতে পারে। বোকা কনক বিশ্বাস করে সায়নের নামে কেস ঠুকেছে, যাতে কেস থাকায় নমিনেশন আটকে যায়। তাদের প্ল্যান এই অবধিই ঠিকঠাক ছিল, কিন্তু ঠান্ডা মাথায় স্বর্ণ ব্যাপারটা সহজেই হজম করতে পারেনি। সায়নের গায়ে রেপ কেসের দাগ তার মনে ভয়ঙ্কর জেদ সৃষ্টি করেছে। ফলস্বরূপ আজমকে দিয়ে ছেলেগুলোর কাটা হাত পা নিয়ে সিদ্দিকের ছেলের গাড়ির ডিকিতে রেখেছে। এদিকে সিদ্দিক যখন সায়ন অ্যারেস্ট হয়েছে বলে আমোদে ফুর্তিতে ব্যস্ত, তখন স্বর্ণই সিদ্দিকের ছেলেকে কট খাইয়ে দিয়েছে। এসব করার পর তাকে আগে জানিয়েছে। সব জেনে সে চুপ করে থানায় বসেছিল বললে ভুল হবে। যদিও গরম গরম হালিম খাচ্ছিল পুলিশের সাথে। বেশ ভালোই স্বাদের ছিল। এই অমৃত স্বাদের টানে হলেও সে আবার থানায় যাবে, যেতেই হবে। অতঃপর তারা পার্কিং লটে বাইক পার করে এমনভাবে বাড়িতে প্রবেশ করল যেন কেউ টের না পায়। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই দেখে শীতল আর সারাফত চৌধুরী বসে বসে লুডো খেলছে। টুকটাক খাবার দাবারও দেখা যাচ্ছে। তাদের দেখে শীতল আর চোখে বড় আব্বুর দিকে তাকালো। এতক্ষণে ছলে বলে বড় আব্বুর কাছে শুদ্ধর নামে অনেক কিছুই বলেছে, বারণও করে দিয়েছে যাতে এসব না শোধায়, তাহলে শুদ্ধ তাকে আবারও মারবে। একথা শুনে উনি জানিয়েছে বলবে না। এতেই খুশিতে ডগমগ শীতল। এত রাতে ছেলেদের ফিরতে দেখে উনি ঘড়ির দিকে তাকালেন, তারপর গম গম সুরে বললেন, কটা বাজে এখন? ভদ্রঘরের ছেলের এত রাতে বাসায় ফেরে? দিন দিন বোধ বুদ্ধির লোপ পাচ্ছে নাকি তোমাদের? তখন সায়ন জবাব দিল, একটা কাজ ছিল বাবা। মধ্যরাতে কিসের কাজ? আর মানুষ রাজনীতি করে না নাকি দেশে? তুমি একমাত্র রাজনীতিবিদ। সায়ন মাথা চুলকে কথা বাড়ালো না। বাবা যে তার ওপর ভীষণ বিরক্ত সে জানে। আজকে সুযোগ পেয়েছে, কথা শোনাতে এক বিন্দুও ছাড় দেবে না। ছেলেকে চুপ থাকতে দেখে সারাফত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর শুদ্ধ, তুমি শীতলকে রাত জেগে বসে থাকতে বলেছ কেন? ও বাচ্চা একটা মেয়ে, রাত জাগলে শরীর খারাপ করবে না? এসবও বলে দিতে হবে আমাকে? বাবার কথা শুনে শুদ্ধ কপাল কুঁচকে তাকালো। সারাফত চৌধুরী বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন, বললেন, খবরদার বলছি, ওর দিকে চোখ গরম করে তাকাবে না। নিজেরা রাত বিরাতে ফিরবে আর বাচ্চাটাকে খেতে দেওয়ার জন্য রাত জাগিয়ে বসে রাখবে? আজ দেখলাম, এরপরে যেন এসব না দেখি। এই কথা বলে শীতলকে রুমে যেতে বলে উনিও চলে গেলেন। ছেলেরা বড় হয়েছে, এখন কি আর কড়া শাসন মানবে? তবুও যতটুকু না করলে নয়। বাবার জেরার হাত থেকে ছাড়া পেয়ে সায়ন জানালো খাবে না, প্রচুর ঘুম পাচ্ছে তার। কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ভেবে নিল স্বর্ণের রুম খোলা পেলেই ঢুকে পড়বে। বুকের ভেতরটা কুটকুট করছে, হাত নিষ্পিস করছে। কাউকে বুকে
মধ্যে জাপটে ধরার জন্য। ঠোঁটটাও কেমন যেন চুল চুল করছে কারো ঠোঁটে ডুব দেওয়ার বাহানায়। ঠিক কিন্তু স্বর্ণের রুমের বন্ধ দেখে বিরক্ত হলো, দুবার নক করলো, তারপর ফিসফিস করে ডাকলো, জান, এই জান, দরজা খোল। আরে বাল, দরজাটা খোল, দুটো চুমো খেয়ে চলে যাব। শরীরের শক্তি পাচ্ছে না সোনা, কাছে আয় একটাবার, কতক্ষণ দেখি নাই তোকে। ওই হারামজাদা সিদ্দিকের বউয়ের কসম, তোর কপালে দু চোখে দুই গালে নাকে ঠোঁটে থুতনিতে গলায় আর কাঁধে একটু চুমু খাবো, এইটুকুতেই হয়ে যাবে আমার। খোল সোনা, ঘুমের ঢং মারাও। আমি জানি তুই ঘুমাসনি স্বর্ণ, এই স্বর্ণকমল বালের বউ আমার, তোর ঘুমের মায়েরে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এবার তো খোল। চুমুর জন্য ক্ষুধার্ত আমি, তুই একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিলি না। পাশানি কোথাকার, বদদুয়া করলাম তোকে তোর বাচ্চার যেন ল্যাংটা হয়ে জন্মায়। এত ডেকেও সারা শব্দ না পেয়ে বকতে বকতেই নিজের রুমের দিকে পা বাড়ালো সায়ন। আর স্বর্ণ দরজার পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসছিল। ওদিকে শুদ্ধ গা এলিয়ে সোফায় বসেছে, গা ঘামার কারণে পিঠের সেই ক্ষততে প্রচণ্ড জ্বলছে। জংলিটা তখন সর্বশক্তি দিয়ে খামচি বসিয়েছে। কি মনে করে শীতল পানের গ্লাসটা এগিয়ে দিলেও নিল না। তাই দেখে শীতল মুখ বাঁকালো, মনে মনে গালি দিল। তখন শুদ্ধ বলল, আবার নালিশ করেছিস? না না, আমি কিছুই করিনি। এটাও বিশ্বাস করতে হবে? আমি টিভিতে মুভি দেখছিলাম, বড় আব্বু পানি নিতে এসেছিলেন, আমাকে বসে থাকতে দেখে ঘুমাতে যেতে বললে। আমি বলেছি সায়ন ভাইয়া, শুদ্ধ ভাইয়া এখনো ফিরেনি, ওনারা এলে খেতে দিতে হবে। খেতে দে। আচ্ছা। শীতল খাবার গরম করে খেতে ডাকলে শুদ্ধ খেতে বসলো। তার পাশের চেয়ারে আইসক্রিম নিয়ে বসলো শীতল। তারপর পটানোর সুরে বলল, শুদ্ধ ভাই, আপনি ওই হাদিসটা জানেন? কোন হাদিস? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে। ওই হাদিসটা চেলাকাট রেখে এসেছিস? সেই কখন? যা, ঘুমাতে যা। যাবো তো। আমার পারিশ্রমিক দেন, আমরা মুসলিম ঘরের ছেলে মেয়ে, আমাদের উচিত অক্ষরে অক্ষরে হাদিস পালন করা, তাই না? হুম হুম, তা তো অবশ্যই। আমার কাছে টাকা নেই, রুমে চল দিচ্ছি। এতক্ষণ বসেছিলাম, একটু বাড়িয়ে দিয়েন। জানেনই তো, শ্রমিকের খুশি করলে আল্লাহ খুশি হন। ও নিয়ে ভাবিস না, তোকে খুশির চূড়ান্ত লেভেল অব্দি ঘুরিয়ে আনার দায়িত্ব আমার। বলেছিলাম যে দেশে ফিরলে আমার জন্য কিছু মিছু আনেননি। বলছিলাম যে দেশে ফিরলেন আমার জন্য কিছু মিছু আনেননি। না মানে প্রতিবারই তো আনেন। তার মানে আবার আমার ট্রলি হাতিয়েছিস তুই? ইয়ে মানে একটু হাতিয়েছিলাম। কই চকলেট 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 টকলেট তো পেলাম না। এখন শুনে একথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। এত মারে বকে তাও শুধরানোর নয় এই মেয়ে। এ কি কখনো বড় হবে না, বুদ্ধি শুদ্ধি হবে না? জবাবে অপেক্ষায় তাকিয়ে থাকতে দেখে সে বলল, প্রতিবার তোদের জন্য আনি, এবার শুধু আমার জন্য এনেছি। একটা পারফিউমও তো আস্ত রাখিসনি, তাই আরো ভালো ভালো পারফিউম এনেছি। এগুলোর দাম কিগুলো ওগুলোর চেয়েও বেশি? আমি গিয়ে দেখি তাহলে। যাবি? যা, খবরদার নষ্ট যেন না হয়। আচ্ছা। একথা বলে শীতল খুশিতে গদগদ হয়ে দৌড়ে চলে গেল। শুদ্ধ ধীরে ধীরে সুস্থে খেয়ে রান্নাঘরে সব রেখে রুমের দিকে গেল। পাখির খাঁচায় ঢুকে পড়েছে। বাড়তি তারা নেই যদিও, তখন পাখিকে একটু শিক্ষা দেওয়া যাক। মনে মনে এসব ভেবে রুমে গিয়ে দেখে শীতল ট্রলি নিয়ে বিছানার মাঝখানে বসেছে। দুটো ট্রলি থাকায় প্রথমে যেটা খুলেছে সেটা শুদ্ধর কাপড়ের। সেখানে কিছু না পেয়ে কাপড় চোপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর একটা খুলে পারফিউমের মোড়ক খুলে দেখছে পুরো রুম পারফিউমের গন্ধে মো মো করছে। শুদ্ধ আপাতত কিছু বলল না, রুমের দরজা লক করে স্টাডি টেবিলের ওপর বসলো। খাতা ও কলম টেনে নিয়ে ঘস ঘস করে কি সব লিখলো। তারপর ঝরঝরে হাতের লেখায় পূর্ণ খাতাটি শীতলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে 15টা ব্যাকটেরিয়া ও কোন ব্যাকটেরিয়া কোন রোগ হয় লেখা আছে। এগুলো মুখস্থ করে লিখে এরপর রুম থেকে বের হবি। শীতল হতবাক। এই মধ্যরাতে কোন দুঃখে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করতে যাবে? নিজের পড়া ধরে ছুঁয়ে দেখে না, অথচ সে খাতাতে চোখ বুলিয়ে দেখলো, ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, এত রাতে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করবো কেন শুদ্ধ ভাই? কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়, কোন ওষুধে কোন রোগ সারে, এটা মেডিসিন তৈরি করতে কতটুকু খাটা লাগে, এসব তো জানা দরকার, তাই না? তাছাড়া মেডিসিন ট্রায়াল দিতে ইঁদুরের হোক না মানে বামের ইঞ্জেকশন মারি কেন, এর পেছনে কাহিনী জানতে পারবি।
শীতল মুখ লটকে তাকিয়ে রইল। মধ্যরাতে এসব অত্যাচার সহ্য হয়? সে খাতাতে চোখ বুলিয়ে নিল। এরপর বড় বড় ইংলিশ বানান উচ্চারণ করবে কিভাবে? পড়তে গিয়ে দাঁতগুলো না ঝরঝর করে পড়ে যায়। সে খাতা থেকে নজর সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, অনেক রাত হয়েছে, বড় আব্বু রাত জাগতে বারণ করেছে, শরীরটাও খারাপ লাগছে শুধু ভাই, কাল মুখস্থ করে দেব। কথা বলে দরজার কাছে গিয়ে দেখে দরজার লক করা। পার্স ইন করলে দেখাচ্ছে রং পাসওয়ার্ড। সে বিস্ফোরিত দৃষ্টিতে পেছনে ঘুরে শুদ্ধ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, অর্থাৎ জব্দ করার সব পথ ঠিকঠাক করে সে গেছে ফ্রেশ হতে। শীতল পুনরায় পার্স দিল না, তাও হলো না, বরং শুদ্ধ ফোনে অ্যালার্ট নোটিফিকেশন আসতে থাকলো। শীতল কাঁদো কাঁদো হয়ে পড়ে পুনরায় বিছানায় বসলো। এবার কি হবে? 20 মিনিট পর শুদ্ধ মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট। তাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ শুধালো, মুখস্থ? বল দেখি। শুদ্ধ ভাই, আর কখনো আপনার অবাধ্য হব না, টাকাও লাগবে না, যেতে দিন প্লিজ। কথা শুনে শুদ্ধ এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। ঠান্ডা হাতে শীতলের কপাল স্পর্শ করে তাপমাত্রা দেখে বলল, জ্বর নেই তো? তাহলে ভুল বকছিস কেন? সত্যি বলছি, এই সত্যি। এই সত্যি। এই অবধি কতবার বলেছিস? বুঝতে শেখার পর থেকেই তো বলছি। তাও ধরেন 1010 পার হয়েছে বলা। রেখেছিস কথা? না। তাহলে এবারও রাখতে হবে না। তুই এটা মুখস্থ করতে করতে আমার জামা কাপড়গুলো দ্রুত গুছিয়ে ফেল। পারফিউমগুলো জান প্রাণ খেয়েছিস না? এবার নিজ দায়িত্বে নতুন পারফিউমগুলো সাজা দেখি। আর চেলাকাঠ কই? খাটের নিচে। শুদ্ধ সেটা বের করে দেখে লাল মেহগুনি গাছের শক্তপোক্ত চেলাকাঠ। বিড়াল মারার কথা শুনে মোটা সোটাই এনেছে। সে চেলাকাঠটা ঘুরিয়ে ঘুরে দেখতে দেখতে বলল, কাজে হাত দেওয়া আগে চেলাকাঠকে ছটফট সালাম কর দেখি। চেলাকাঠকে ছটফট সালাম কর দেখি। আর করবো না বললাম তো। কথা বলে শীতল ভ্যাবা করে কেঁদে দিল। না মারতে কেঁদে কেটে একাকার অবস্থা। তখন শুদ্ধ বলল, সন্ধ্যায় খামচি মেরেছিলি কেন? জানে ভয় নেই, একবারও মনে হয়নি এর ফল কি হতে পারে? শীতল এবার বুঝলো তখনকার রাগ তোলার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। সে ভেজা চোখটা পিট পিট করে তাকালো। বুঝলো কিছু না বললে মার হজম করতে হবে, কিন্তু বিনা বাক্যে মার না খেয়ে তার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। তাই আর কিছু না ভেবে সে পেছনে ঘুরে কামিজের চেনের কিছুটা নামিয়ে দিল। সাথে সাথে শুদ্ধর নজর আটকালো শীতলের ফর্সা মসৃণ পিঠে চেপে লেগে থাকা কালো রঙা অন্তর্বাসের চিকন ফিতা। শীতলের বোকামিতে শুদ্ধ নিজেই খই হারিয়ে ফেলল। এক ধাপ পিছাতে গিয়ে হাত থেকে চেলাকাঠ পড়ে গেল। তখন শীতল কান্না মিশ্রিত গলায় বলল, দেখুন আপনার জন্য মৌমাছির কামড়ে কি করেছে। ওহ, নিজের ব্যথা, আর আমারটা বুঝি শরীর না? আমার বুঝি ব্যথা লাগে না, কষ্ট হয় না? আমার বুঝি ব্যথা লাগে না, কষ্ট হয় না? না। শুদ্ধ হতভম্ব। ততক্ষণে দৃষ্টি আটকে গেছে মৌমাছির কামড়ে ফুলে লাল হয়ে থাকা শীতলের ঘাড় ও পিঠের কিছু অংশে। এসব কখন হলো? ইস, কি অবস্থা করেছে! গাছে কি তবে মৌমাছি ছিল? মনে মনে জবাব পেয়ে এবার বুঝে নিল শীতলের রাগ মিটানোর মূল কারণ। তাকে মৌমাছিরা কামড়েছে বলে সে সুযোগ বুঝে রাক্ষসীর মতো খামচি দিয়েছে। ভাগ্যিস বলেনি, শুদ্ধ ভাই আপনার জন্য মৌমাছিরা আমাকে কামড়েছে, এখন আমি আপনাকে কামড়াবো। নিন, এবার ঘুরে দাঁড়ান, দেখি গুনে গুনে সব কটা কামড়ের শোধ করি। কথা ভেবে শুদ্ধ গলা খাকারি দিয়ে চেলাকাঠ যথাস্থানে রেখে দিল। যা, পানিশমেন্ট পাওয়ার পেয়েছিস, বাড়তি কিছু করলে ওভারডোজ হয়ে যাবে, তখন আবার আরেক বিপদ। তাই একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে। শীতল তখনও অভিযোগ করে যাচ্ছে, কেন হলো, কিভাবে কি করলো সেই সব বলছে। শুদ্ধ তার কথা শুনলো কি না বোঝা গেল না। তবে ভেজা চুল মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, অ্যান্টিসেপটিক লাগিয়ে নে। উক্ত কথা বলেই ভেজা তোয়ালে মেলে দিতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা দমকা বাতাস ছুঁয়ে দিল তার পুরুষালী শরীর। শিরশিরিয়ে উঠল লোমকূপ। ধীরে ধীরে চেপে রাখলো শ্বাসটুকু, ছাড়লো। বুক ভরে শ্বাস টানলো। ভোরে বৃষ্টি নামবে বোধহয়। আকাশ মেঘলা হয়ে আছে।
চার তারকাকার দেখা নেই। সে ট্রাউজারের পকেটে এক হাত গুজে কিছু ভাবল। একবার রুমের দিকে উঁকি মেরে দেখল শীতল ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে পিঠে ঘাড়ে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। সে তার তাকালো না, তাকানোর প্রয়োজনও বোধ করল না। কন্ট্রোল জিনিসটাকে লাল কার্ড দেখাতে বরাবরই পারদর্শী সে, যদিও সে একটু একটু করে গড়ে তোলা কঠোর পরিশ্রমের ফল এত সোজা না সামান্য কিছুতে নিজের আত্মসংযমকে পায়ে পিষে ফেলা। আবেগের বশে ভুল করে বলা বাহুল্য, রিচার্জের ক্ষেত্রে নগ্ন নারীদেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে অনেক কিছু জানতে হয়েছে, পড়তে হয়েছে, এমনকি নোট করতে হয়েছে। সায়েন্সের স্টুডেন্টের কাছে শুরুর দিকে ব্যাপারটা অস্বস্তিকর হলেও দিনকে দিন কাজের ক্ষেত্রে মানিয়ে নিতেই হয়। একটা সময় স্বাভাবিক হয়ে ধরা দেয়। যদি না হতো তাহলে নারীদের শরীরে থাকা গোপন অসুখের চিকিৎসা হতো না, আর না অসুখের প্রতিষেধক তৈরি হতো। এমনটাও না, নারীদের অসুখের মেডিসিন নারী তৈরি করে। কথাটা সম্পূর্ণ ভুল। নারী ও পুরুষরা মিলে অনেক প্রচেষ্টার ফল হিসেবে এক একটা প্রতিষেধক সৃষ্টি করে, রিসার্চ করে দেখে কতটা কাজে দেবে, কতটা উপকারী। মোট কথা সে ভালো করে জানে। শীতল চঞ্চল, অশান্ত, মাথামোটা, কোনো কিছুই ভেবে করে না। একবারও ভাবে না বোকামির কাজ কিরূপ প্রভাব ফেলতে পারে। যেমন সেদিনই বোকামি করে ফোন তার কামিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। অন্য কেউ হলে এমনটা করতো না, বরং 10 বার ভাবত। সেদিনের মতো আজকেও আচমকা তার কামিজের চেইন খুলে দাঁড়িয়ে গেছে তার সামনে। একবারও ভাবেনি যে সে আগের ছোট শীতল আর নেই। এখন হাতে পায়ে বেশ বড় হয়েছে, শরীরে পরিবর্তন ধরা দিয়েছে। এখন আর এসব বোকামি চলে না। কিন্তু মেয়েটা বুঝলে তো, এসব আবার সায়নের কাছে করে না। সে সায়নের কাছে সমস্ত গোপন কথা জমা রাখে। এমন সব গোপন কথা তাদের মুখের বোম পড়লেও কেউ বলবে না, আর না তাদের দেখে কেউ টের পাবে। অথচ সে এত মারে, বকে, তবুও তার কাছে উদ্ভট কর্মকাণ্ডগুলো করে। যদিও এসবে অভ্যাস হয়ে গেছে আজকাল, এজন্য বোধহয় অন্তর্বাসের কালো ফিতা দেখেও তেমন কিছু মনে হচ্ছে না, বরং সব স্বাভাবিক। এর কারণও হতে পারে কঠোর আত্মসংযম। তবে একদিন নির্দিষ্ট কারো প্রতি সমস্ত কন্ট্রোল হারাবে, বাধা নিষেধের দুয়ারে তালা লাগিয়ে বদ্ধ উন্মাদ হবে। এতটাই উন্মাদ হবে যা কেবল সেই নারীটিই তার উন্মাদনায় মাতাল হবে, কাতর হবে, ছটফটিয়ে কান্নারত স্বরে অভিযোগ ছুড়বে, আপনার নামে মতো আপনি শুদ্ধ পুরুষ নন, আপনি অশিষ্ট, অসভ্য পুরুষ। এদিকে শীতল অ্যান্টিসেপ্টিক লাগিয়ে কামিজের চেইন আটকে নিল। বিকাল থেকে যা ঘটেছে এসবের মূল হোতা ওই শুদ্ধ। সে মূল অপরাধী, যার প্রমাণ রয়েছে তার গায়েও। এত কিছুর পরেও একটা সরি বলল না। কেন বলল না? বলতে হবে। সে ভুল করলে তাকে ছাড়ে না, বরং চালাকার দিয়ে মেরে আধমরা করে দেয়। আজ সে ভুল করেছে, অর্থাৎ তাকে সরি বলতেই হবে। না বললে আগামীকাল এমন কিছু ঘটাবে তার জন্য ওই শুদ্ধ পুরুষই দায়ী থাকবে। এসব ভেবে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো বেলকনিতে। বেলকনির লাইট অবধি জ্বালায়নি পাষাণ মানব। ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে কোন রাজ্যের রাজপাট চালাচ্ছে কে জানে। তার উপস্থিত টের পেয়েও তাকালো না শুদ্ধ। পূর্বের ন্যায় একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। তবে শীতল একটু পর পর ঘাড় ঘুরিয়ে তাকালো, গা ঘেঁষে দাঁড়ালো ঘুটঘুটে অন্ধকারের চারদিকে। গাছগুলো দেখতে মানবের মতো লাগছে, যেন এই বুঝি মাথা তুলে হাউমাউ করে তেড়ে ফুঁড়ে আসবে। আশেপাশে কোথাও একটা প্যাঁচা ডাকছে, কি অদ্ভুত স্বর। সেই মুহূর্তে কারেন্ট চলে গেল, বাতাসের গতি বাড়ল, ঝড় উঠেছে। চোখের পলকেই বড় বড় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ল মাটির বুকে। শান্ত হতে লাগলো উত্তপ্ত মাটির বুক। ছড়ালো সাদা মাটির গন্ধ। শীতল আশপাশ গাছগাছালির দিকে তাকালো না, বরং একটু সরে গেল। ভয়ে মুখ চুপসে গেছে। কখন না জানি তেনাদের সাথে চোখ পড়ে যায়। আচ্ছা, যদি সত্যিই চোখ পড়ে যায়, তাহলে কি করা উচিত? লাজুক মুখে হাসা উচিত, নাকি ভয় অজ্ঞান হারানো উচিত? কি করবে সে? কোনটা করলে ভালো হবে? এসব ভেবে পরক্ষণে ভাবল, আর ধুর, পাশে শুদ্ধ ভাইয়ের মতো এক সারমার্কা তেনা থাকতে এক সময় এর ভয় কিসের?
এ কথা ভেবে মুখ টিপে হাসলো। তারপর গ্রিলের ফাঁক গলিয়ে বৃষ্টির পানি ছুঁতেই মন ভালো হয়ে গেল, ভুলে গেল কিছুক্ষণ আগের ঘটনা। মুখ ভর্তি হাসি নিয়ে মিষ্টি স্বরে ডাকলো, শুদ্ধ ভাই, যা করতে বলেছি করে বিদায় হ। কর্কশ কণ্ঠে কথাটা বলতে দেখে শীতলের মুখে হাসি নিভে গেল। মলিন মুখে তাকালো পাশে দাঁড়ানো বর্বর মানবটার দিকে। সব সময় খ্যাক খ্যাক করেন কেন? সব সময় খ্যাক খ্যাক করে কেন? একটু ভালো করে বললে কি হয়? ততক্ষণে জেনারেটর অন হয়ে গেছে, ঝকঝকে আলোয় ভরে গেছে শুদ্ধ রুম। তাই সে বলল, রুমে চলুন। রুম কি তোর বাপের নাকি তোর শ্বশুরের যে তোর কথা মতো রুমে যেতে হবে? বড় আব্বুকে বলে দেব। কিন্তু আপনি অকারণে আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমিও বলবো, যখন তখন আমার রুমে এসে আমাকে বিরক্ত করিস। কই যখন তখন আসি? এখন এসেছি কারণ আপনার কারণে মৌমাছির কামড় খেতে হয়েছে। যা করেছেন তা দেখবেন না? আমি করেছি? আমি করলে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতি? কথা বাড়াস না, যা রুমে। রুম কি আপনার বাপের নাকি আপনার শ্বশুরের যে আপনার কথা মতো রুমে যেতে হবে? এ কথা বলে সে নিজেই খিলখিল করে হেসে হাতের পানি ছুঁলো শুদ্ধর দিকে। এবার শুদ্ধর মেজাজ বিগড়ে গেল। সে শক্ত হাতে শীতলের লম্বা বেনুনি হাতে পেঁচিয়ে টান দিতেই শীতল ব্যথাতুর শব্দ করে উঠল। চুল ছাড়তে মোচড়ামুচড়ি করতে লাগলো। তখন শুদ্ধ হাতের বাঁধনে দ্বিগুণ চাপ প্রয়োগ করে বলল, এত জ্বালাস কেন আমাকে? কি সুখ পাস আমাকে জ্বালিয়ে? উফ, লাগছে শুদ্ধ ভাই, ছাড়ুন। আর জ্বালাবি? জ্বালাবো। এ কথা শুনে হাতের মুঠ আর একটু শক্ত করতেই শীতল ও মাগো করে কেঁদে উঠল। আর জ্বালাবে না বলে কথা দিল। তখন শুদ্ধ চুল ছাড়লো। ছাড়া পেয়ে মুখ ভেঙচি দিয়ে রুমে চলে গেল শীতল। একে একে ছড়ানো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলো। পূর্বের ন্যায় সব পারফিউমের কৌটাগুলো থরে থরে সাজালো। এবারে পারফিউমের বোতলগুলোর ডিজাইন অন্যরকম সুন্দর। সবগুলো বোতল কাচের, অফ হোয়াইট কালার বিধায় লাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে সাজাতে সাজাতে প্রতিটা পারফিউম নিজের গায়ে স্প্রে করছে, সুগন্ধ শুকছে। সব কটা মিলে অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে শরীর থেকে। এসব করতে করতে এই হঠাৎ স্মরণ হলো উপন্যাসের প্রিয় উক্তিটার কথা। বিড়বিড় করে একবার আওড়ে নিল, কাউকে জীবন্ত লাশ বানাতে চাও? তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধ্রে রন্ধ্রে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মন কুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো, দেখবে সে মরবে না, তবে ভালোও থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। মনে মনে কথা আওড়াতে সে উঁকি মেরে দেখল শুদ্ধকে। দুই পকেটে হাত গুজে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। অশান্ত পুরুষ শান্ত হওয়ার কারণ বুঝল না সে। তার জানা মতে এতটাও বৃষ্টিপ্রেমী না শুদ্ধ ভাই। তবে এ নিয়ে আর ঘাটাঘাটি না করলো না, শুধু চেঁচিয়ে বলল, আরেকটা ট্রলি কোথায়? কই, খুঁজে পাচ্ছি না তো শুদ্ধ ভাই। শুদ্ধ এসে ট্রলি বের করে বিছানায় আধশোয়া হয়ে বসলো। ফোন স্ক্রল করতে করতে হাসানের মেসেজ এলো, তার বউটা জব্দ হয়েছে। আগের মতো খারাপ ব্যবহার করছে না, বরং স্বামীর চোখে হারাচ্ছে। মেসেজটা ফ্রেন্ডদের চ্যাট গ্রুপে বলায় মজা করা শুরু হয়ে গেল। হাসানকে পচাচ্ছে সবাই, বেবি নিয়ে নেওয়ার বুদ্ধি দিচ্ছে, কেউ বিনামূল্যে টিপসও দিল। শুদ্ধ বন্ধুদের মস্করা দেখে হাসলো শুধু। এদিকে কার্পেটের ওপর বসে পড়েছে শীতল। ট্রলির চেইন খুলে দেখছে কি কি এনেছে। তার পছন্দের চকলেট দেখে চটজলদি মুখে পুরল। আরো দুটোর খোসা ছাড়িয়ে পাশে রাখলো। তারপর কচমচ করে চিবাতে চিবাতে তিনটে একই রকম লেডিস ওয়াচ দেখে বুঝলো ওদের তিন বোনের জন্য। এত চমৎকার স্মার্ট ওয়াচ, তবে তিনটের মধ্যে কোনটা নেবে বুঝে উঠতে পারলো না। তাই তিনটে শুদ্ধ সামনে নিয়ে গেল। একবার ওয়াচগুলোর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো। তারপর খুশিতে গদগদ হয়ে শুধালো, আমার কোনটা শুদ্ধ ভাই? একটাও না। তিনটের মধ্যে দুটো শখ আর সনের জন্য, আর একটা ঐশ্বর্যের। ঐশ্বর্য কি আপনার বোন লাগে? আমি বলেছি সে আমার বোন। বোন না তো একই রকম ওয়াচ নিলেন কেন? এর কৈফিয়ত তোকে দিতে হবে। তোর যা নেওয়ার নিয়ে বিদায় হ। এ কথা শোনা মাত্র শীতলের হাসি মিলিয়ে গেল। অন্ধকার নেমে এলো স্নিগ্ধ মুখ জুড়ে। তিনটে ঘড়ির মধ্যে একবার তাকিয়ে ফিরে দেখে ট্রলির কাছে ঘড়িগুলো আগের স্থানে রেখে ট্রলির চেইন আটকে উঠে দাঁড়ালো। খোসা ছাড়ানো চকলেটগুলো ছুঁড়ে মারল কার্পেটের ওপর। অপমানে পুরো মুখ থমথম করছে। তখন শুদ্ধ বলল, কি হলো, নিলি না? লাগবে না, দরজা খুলে দিন। হঠাৎ কি হলো? মুখ চুপসে গেল কেন? কিছুই পছন্দ হয়নি? অনেক রাত হয়েছে, কাল নেব।
পেটে পেটে হিংসে কেন? তোর মন পরিষ্কার কর। আমি খারাপ, তাই আমার মন মানসিকতা খারাপ। কথা বাড়াবেন না, দরজা খুলুন। শুদ্ধ ভ্রুকুচকে তাকিয়ে রইল। সে উঠেছে না দেখে শীতল একের পর এক ভুল পাসওয়ার্ড ইন করতে লাগলো। শুদ্ধ উঠে এক হাত টেনে দরজা থেকে সরাতেই শীতল চেঁচিয়ে বলল, সব সময় সবকিছু ভালো লাগে না, যেতে দিন। বস ভুল পার্সে দরজা লক হয়ে গেছে। একটু পর নিউ পার্স ইন করতে দরজা খুলবে। এ কথা শুনে শীতল বসলো। মেঝের দিকে তাকিয়ে ভাবছে কিছু। সে হঠাৎ মুখ তুলে তাকালো। বিছানায় আধশোয়া শুদ্ধর মস্তক দেখলো। কিছু চিন্তা করলো। কিয়ারা প্রায় বলে শুদ্ধ ভাই সুদর্শন সেরা। তার পারফেক্ট হাইট, চোখ, নাক, ঠোঁট, কথা বলার ভঙ্গিমা, হাঁটার স্টাইল, পোশাকের ধরনে অভিজাতের ছাপ। আসলে কি তাই? যদিও খেয়াল করা হয়নি। সময় বা কোথায়, কারণে অকারণে ধমকের ওপর রাখলে খেয়াল করা সম্ভব। তাছাড়া শত্রুকে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে? এই চৌধুরী বাড়িতে অঘোষিতভাবে তার একটাই শত্রু, সোয়াইপ শুদ্ধ। কথা বলার ইচ্ছে না থাকলেও থমথম কণ্ঠে বলে বসলো, আপনি কি ঐশ্বর্যকে ভালোবাসেন? সে তোর অনেক বড়। সম্মান দিয়ে কথা বল, নয়তো চালাকার তোর পিঠে ভাঙবে বেয়াদব। ভালোবাসা কি বুঝিস তুই? বুঝি না বলেই তো বুঝতে চাই। বুঝতে হবে না। তাছাড়া কাকে ভালোবাসি না বাসি এর কৈফিয়ত তোকে দেব না। কেন দিবেন না? কেন দিব? তুই কে? আমি কেউ না? না, সত্যি কেউ না? বললাম তো না। এ কথা বলে শুদ্ধ উঠে দরজায় নিউ পাস ইন করে বলল, বের হ। অভিমানী চোখে তাকিয়ে শীতল রুম থেকে বেরিয়ে গেলে শুদ্ধ সজোরে দরজা আটকে দিল। বিড়বিড় করে বকতে বকতে শুয়ে পড়ল। বকবক করে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে ফাজিলটা। পরের দিন সকালবেলা, ঘড়িতে সকাল ৮টা। খাবার টেবিলে বসেছে বাড়ির সবাই। বড়রা গল্প করছে, গিন্নিরা খাবার পরিবেশন করছে, কিন্তু বাড়ির কনিষ্ঠ ৩ সদস্য শীতল সামসৃজন মন খারাপ করে চুপ করে বসে আছে। একটু পরে শুদ্ধ এসে চেয়ারে টেনে বসলো। তার উপস্থিতি বুঝেও শীতল তাকালো না, আর না কোনো কথা বলল। তারপর সায়ন এলো। গা ঘেঁষে বসে পড়ল স্বর্ণের পাশে। অতি সন্তর্পণে স্বর্ণের